আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ভারত, ইউরেশিয়া ও মিয়ানমার টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ায় বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। প্লেটগুলো শত শত বছর ধরে শক্তি সঞ্চয় করার ফলে যে কোনো সময় হতে পারে আরও বড় মাত্রার ভূমিকম্প, এমনটাই বলছেন ভূতত্ত্ববিদরা। এদিকে ভূমিকম্প মোকাবিলায় সরকারের উল্লেখযোগ্য প্রস্তুতি নেই দাবি করে সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আপাতত জনসচেতনতার বিকল্প নেই। সর্দার রাজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার সকালে রাজধানী সহ সারা দেশে অনুভূত হয় মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে বেশ কয়েকজন নিহত সহ আহত হয়েছেন অন্তত 200। আল্লাহু আকবার। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন নগরবাসী। অনেকেই এটিকে বলছেন স্মরণকালের ভয়াবহ মুহূর্ত। হঠাৎ করে চেয়ারটা মনে হলো কেঁপে উঠলো, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা দৌড় দিলাম। তখন এমনভাবে ভূমিকম্প আমার লাইফে আমি ফার্স্ট ফিল করলাম। বাস্তবে এই প্রথম ফিল করলাম যে ভূমিকম্পের ভয়াবহতা আসলে কেমন হতে পারে। তবে যে কোনো সময় ঘটতে পারে এর থেকেও বড় ভূমিকম্প। ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রাজধানী ঢাকা, কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ রয়েছে উচ্চ ঝুঁকিতে। আমাদের যে প্লেট পূর্ব দিকে তলিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? তলিয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত মাঝে মধ্যে শেকিং হবে। আনফরচুনেটলি 100 বছর কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি। তার অর্থ হলো এখানে শক্তিটা 100 বছর যাবৎ সঞ্চিত হয়ে একটা ব্যাপক অ্যাটম বোম তৈরি হয়ে আছে এখানে। ভূমিকম্প মোকাবেলায় সরকারিভাবে গবেষণার তাগিদ দিয়ে এই ভূতত্ত্ববিদ বলছেন, পাঠ্যপুস্তকে এ সংক্রান্ত তথ্য যুক্ত করা সহ মানতে হবে ভবন নির্মাণের নিয়ম। পৃথিবীর মধ্যে অন্যতম ঘনবসতিপূর্ণ একটা দেশ বাংলাদেশ। ঢাকা শহর আরও বেশি ঘনবসতিপূর্ণ। এখানে অনিয়ন্ত্রিতভাবে অনিয়মিত এবং অপরিকল্পিত অসংখ্য বিল্ডিং এখানে তৈরি হচ্ছে, যেগুলি একটাও ভূমিকম্প সহায়ক কোড মেনে তৈরি করা হয়নি। অপরিকল্পিত বসতির কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বাড়ছে জানিয়ে নগরবিদরা বলছেন, এই দায় কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না সরকার। আমাদের এই যে নির্মাণের যে তদারকি করার জন্য আমাদের যে উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক বা অন্য যারা আছেন, তারা তো সরেজমিনে সেগুলো তদারকি করে যে ব্যবস্থা নেয়, সেই ব্যাপারেও তো তাদের সেই ধরনের দৃশ্যমান কোনো ধরনের সফলতা নেই। যে ঝুঁকির পরিমাণটা বাড়ছে, এই কারণে আমরা এত বড় ভূমিকম্পের জন্য প্রস্তুতিটাই দুর্বল। ভূমিকম্পজনিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে ঢাকা সহ দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু অংশ। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। রাজধানীতে ভূমিকম্প আহতদের চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন। আহত প্রত্যেককে সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, ঢাকায় বসবাসরত অথবা ঢাকায় কাজে এসে যারা ভূমিকম্প চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন তারা এই সরকারি সহায়তা পাবেন। তবে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ থাকতে হবে। এদিকে গতকাল ভূমিকম্পে শিশুসহ 10 জন নিহত ও 6 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি 5 জনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকার 4 ও নারায়ণগঞ্জে 1 জন মারা যান। তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শোরিং তোবগে। সকাল 8টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সে সঙ্গে দেয়া হয় গার্ড অফ অনার। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে 3টি চুক্তি ও সমঝোতার স্মারক সই হবে। সফর শেষে আগামী 24 নভেম্বর ঢাকা ত্যাগ করবেন শোরিং তোবগে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে হওয়া এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে দেশটি। শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ রাবি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এইসব বিষয়ের সমাধান করতে সক্ষম বলেও মন্তব্য তার। এর আগে গত সোমবার জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
লালমনিরহাটের একটি ১২ কিলোমিটার সড়কের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছে কয়েক লাখ বাসিন্দা। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। নানা স্থানে তৈরি হচ্ছে খানাখন্দ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ নিরসনের দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। লালমনিরহাটের 4টি উপজেলার লাখো মানুষ যাতায়াত করে নামুরি বাজার থেকে শিয়ালখোয়া পর্যন্ত 12 কিলোমিটার সড়ক দিয়ে। দীর্ঘদিন মেরামত না করায় চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। এই ভাঙার কারণে অনেক অটোয় উল্টায় গেছে, উল্টা যাওয়ার ফলে অনেক মানুষের ক্ষতি হয়েছে, এমনকি আমাদেরও অনেক ধরনের ক্ষতি হয়েছে। চলে আসতে অনেক লেট হয়, সাইকেল নষ্ট হয়ে যায়, তারপর হচ্ছে ড্রেসে কাদামাটি ভরে। আমার সামনে কয়েকদিন পর পর এই ডুহুলি বাজারে পুকুরের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং মানুষের হাত পা ভেঙে যায়, অটো উল্টে যায়, কখনো কখনো যাত্রী পড়ে যায়, অটোর সমস্যা হয়, নানান সমস্যা হয়, বেশি দিনের গাড়ি টেকে না, নানান দুর্ঘটনা ঘটে আমাদের সাথে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ভোগান্তি পোহালেও সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। নামুরি থেকে শিয়ালখোয়া গেতে আমাদের এই 4 কিলো রাস্তায় গেতে লাগে আধা ঘন্টা। আমি যে রাস্তা দিয়ে আসলাম অনেক জায়গায় ভাঙা এবং মোটরসাইকেল নিয়ে আসার মতো পরিবেশ নাই। খুব তাড়াতাড়ি যেন রাস্তাটার কাজ হয়, আমরা যেন সহজে চলাফেরা করতে পারি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। সবচেয়ে বেশি খারাপ হয়েছে কালীগঞ্জের অংশটুকু। তো অংশটুকু আমরা ইতিমধ্যে এই অর্থ বছরে আমরা দরপত্র আহ্বানও করেছি। আগামী 27 তারিখে এটা দরপত্র যখন ওপেনিং হবে তখন আমরা লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচিত করে কাজটি সম্পন্ন করব বলে আশা রাখছি। জেলা সদরে প্রবেশ করতে কয়েক লাখ মানুষকে নিয়মিত পাড়ি দিতে হয় এই সড়কটি। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। বরগুনার তালতলিতে পায়রা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে প্রায় 300 মিটার দীর্ঘ বেড়ি বাঁধ। ঝুঁকিতে আছে আরও প্রায় 3 কিলোমিটার। যে কোনো সময় এই বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে কয়েক কিলোমিটার ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। বরগুনার পাথরঘাটের প্রতিনিধি তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। মাত্র 1 থেকে 1.5 মিটার প্রস্থ একটি সরু বাঁধ ধরে আছে বিশাল নদী। বর্ষায় এই বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে অন্তত 10 কিলোমিটার পর্যন্ত ফসলি জমি। গেল 1 বছরে তালতলি এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 300 মিটার বেড়িবাঁধ। ভাঙন ঠেকাতে অস্থায়ী বাঁধ হিসেবে কোনো কোনো স্থানে ফেলা হয়েছে জিও ব্যাগ। তীব্র ভাঙনে অনেক স্থানের জিও ব্যাগও বিলীন হয়ে গেছে নদীর স্রোতে। ঝুঁকিপূর্ণ স্থান থেকে বালু উত্তোলনকে দায়ী করছেন অনেকে। যেখান থেকে বেড়িবাঁধ আছে তার পাশ থেকে বালু উত্তোলন করে এই বেড়িবাঁধগুলো তৈরি করা হয়। সিটারের পর থেকে আমাকে 4 বের ঘর বাড়ি বানিয়ে গেছে, আমরা শুধু আইয়ে পাইছি মাটি দিয়ে। স্বল্প পরিসরে হলেও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। যদি এই জায়গায় আমাকে কালে ওই সুলিশ থেকে দিতে বলুন তো একটা ব্লক দিয়া একটা সুন্দরভাবে একটা রাস্তা দিয়ে দিয়েছে, আর কিছু ব্লক দিয়ে দিতে ব্লক দিয়ে সুন্দর করতে পারতো। এই রাস্তা বাঁধার আগে যদি আমরা এই প্রকল্প হাতে নিতে পারি জিওবাগের এই বেড়িবাঁধ রক্ষার্থে, তাইলে হয়তো আমরা সাকসেস হবে এবং এই পরিবারগুলো সুষ্ঠুভাবে থাকতে পারবে। প্রকল্প অনুমোদন পেলে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলছেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। প্রকল্প যদি অনুমোদন হয় আমরা আশা করছি এই অঞ্চলের যে মানুষের জানমাল এবং সম্পত্তি রক্ষায় টেকসই বেড়িবাঁধ বা সিসি ব্লক জিওব্যাগ দিয়ে যে বেড়িবাঁধ সেটা আমরা নির্মাণ করতে পারব। আগামী বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ প্রায় 3 কিলোমিটার বাঁধ রক্ষা করা না গেলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বেন পায়রা তীরবর্তী কয়েক হাজার মানুষ। সাকিব আল হাসান, RTV। ঘরের বাতি নিভিয়ে অন্ধকারে টিমটিম করে মোম জ্বালিয়ে তান্ত্রিকের পরামর্শে হাত ঘষলেই হাজির হবে জিন। আদতে হাতের ধোয়ায় জিন এসে সমস্যার সমাধান করে দেবে এমন বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের সর্বনাশ ডেকে আসছেন সরল মানুষ। অনুসন্ধানে জানা যায় কবিরাজি চিকিৎসায় প্রতারণার শিকার হয়ে হাসপাতালে বাড়ছে রোগী। চিকিৎসকরা বলছেন কেমিক্যাল পোড়া হাতে দীর্ঘমেয়াদী জটিলতা তৈরির সম্ভাবনা। কবিরাজি প্রতারণা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের 2য় পর্ব থাকছে তারই বিস্তারিত। পটাশিয়াম পার ম্যাগনাইটের সাথে চিনি মিশিয়ে পানির ঝাপটা দিলে লাগে আগুন, উড়ে যাওয়া ধোঁয়ার সাথে আসবে জিন।
বিজ্ঞানের এমন বেখেয়ালকে কাজে লাগিয়ে ভণ্ড কবিরাজ ফায়দা হাসিল করছে। ছদ্মনাম রূপা স্কুলের গণ্ডি পেরিয়ে শুরু করেছে কলেজ জীবন। এসএসসি পরীক্ষার সময় ফেসবুকে পরিচয় ভণ্ড কবিরাজের সঙ্গে। সর্বনাশের শুরু সেখান থেকেই। সব সমস্যার সমাধান দিতে টাকার বিনিময়ে দেয়া হয় কয়েকটি নির্দেশনা, যা পালন করলেই মিলবে মুক্তি। এখানেই শেষ নয়, পটাশিয়াম আর চিনির মিশ্রণে ধোঁয়ার সৃষ্টি হলে শুরু হয় নতুন প্রতারণা। ঘরের ভেতর জিন হাজির এমন কথায় ক্ষতির ভয়ে হাজার হাজার টাকা খুইয়েছেন ভুক্তভোগীরা। আমি তো বুঝি না ওটা কেমিক্যাল হয়ে যায়, যাই হোক হাতে রাখছি, রাখার পরে ওইটা চিনি আর ওই পটাশ যখন মিক্সার করছে তখন বলছি একটু পানি দিতে, যখন অল্প একটু পানি দেওয়া হয়েছে তখন ওই যে হাতে মানে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। টাকা পয়সা চাইছে তো। এমন প্রতারণার শিকার আরেক ছদ্মনামের রহিমা। ব্যক্তিগত সমস্যা নিয়ে ভণ্ড কবিরাজের পাল্লায় পড়েন হাত, খোয়ান 33,000 টাকা। উনি বলছে যে আপনি পটাশ আনেন, আমি আপনার হাজব্যান্ডকে এনে দিব আপনার সতীনের কাছ থেকে। আরো আমি অনেক জায়গায় আমার 70-80 হাজার টাকার মতো গেছে। তো হ্যাঁ বলছে কি যে জিন ফাটাবো, জিনের মাধ্যমে কিছু জিনিসপত্র আনতে হইব। টাকাটা নেওয়ার পর তার সাথে কোনো যোগাযোগ হয়েছে না? হ্যাঁ, ব্লক মেরে দিছে আমাদের। জাতীয় বার্ন ইনস্টিটিউটে পোড়া হাত নিয়ে মাসব্যাপী চিকিৎসা নিলেও এখনো সোজা হয়নি হাতের আঙ্গুল। পুরো জীবন আর সোজা হওয়ার নেই সম্ভাবনা। আমার হাত পুরাইছে, তারপরে হাত পুরানোর পরে আমি চিৎকার করতেছি, কি করবো। পরে লাস্টে এই মেডিকেলে গেছি, বান মেডিকেলে যাওয়ার পর ওই জায়গায় আমি চিকিৎসা নিয়েছি। 1 মাস 3 দিন মেডিকেলে ছিলাম। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা বলছেন কেমিক্যালের কারণে দীর্ঘমেয়াদী সমস্যা থেকে কেটে ফেলার প্রয়োজন হতে পারে হাত। কেমিক্যাল ডিপ বার্ন নিয়ে আসে এবং এই রোগগুলো চিকিৎসাগুলো কিন্তু জটিল, কারণ যেই বার্নটা কেমিক্যাল বার্ন হয়ে যায় এতে দেখা গেছে অধিকাংশ রোগীর হাতের চামড়ার পরের যে টেন্ডন বলি, নার্ভ বলি, এগুলো সব ইনজুর্ড হয়ে যায় এবং এটার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে এদের আঙ্গুলগুলো খুব একদম বিকলাঙ্গ হয়ে গেছে এবং এটা সোজা করা এবং তার হাতটাকে কর্মক্ষম করা খুবই জটিল হয়ে যাচ্ছে। সাভার, মিরপুর সহ বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েও হদিস মেলেনি কথিত এসব কবিরাজের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে বিদেশি কোম্পানি নিয়োগের সমালোচনা হলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারী ও শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন নেতারা। তাদের দাবি, বন্দরের শিপিং জায়ান্ট মার্কস গ্রুপের অন্তর্ভুক্তি দেশের অর্থনীতিতে নতুন দুয়ার উন্মোচন করবে। একই সাথে বন্দরে খালাসের জন্য পণ্য পড়ে থাকার দুর্নাম ঘুচবে বলে আশা তাদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দেশের মোট আমদানি রপ্তানির প্রায় 94% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তবে রপ্তানিমুখী শিল্পের ক্রমাগত চাপ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতায় চ্যালেঞ্জের মুখে পড়ে বন্দর পরিচালনা। সংকট সমাধানে দায়িত্ব গ্রহণের পরই কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে লালদিয়া চরে নতুন টার্মিনাল নির্মাণ করতে ডেনমার্ক ভিত্তিক APM টার্মিনালসের সাথে সোমবার চুক্তি সই করে সরকার। চুক্তি সইয়ের পরেই বিষয়টি ঘিরে শুরু হয় নানা মহলে সমালোচনা। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারীরা। এর মাধ্যমে দেশের ব্যবসায়ীরা নতুন নতুন বাজারে প্রবেশ করবে বলে আশা তাদের। মার্কস কিন্তু 140টি দেশে তাদের ভেসেল অপারেট করে। আমি মনে করি যে আমাদের এখন বাংলাদেশের জন্য রপ্তানিকারক হিসেবে আমাদের কিন্তু অনেক নতুন বাজারে আমরা যাচ্ছি। এটি আমাদের সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্সের এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। চুক্তিটি কেবল বন্দরের সক্ষমতা বৃদ্ধি নয়, বরং ব্যবসা বাণিজ্যকে গতিশীল করবে বলে মত শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন নেতাদের। বন্দরের দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান অর্জনে চুক্তিটিকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেও দেখছেন তারা। মার্কস লাইনের মতো একটা প্রতিষ্ঠান যে দেশে বিনিয়োগ করতেছে সেই দেশের অবকাঠামোগত অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই ভালো কিংবা ভালোর দিকে যাবে। সেই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ অবশ্যই আমরা মার্কস লাইনের মতো একটা প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ করতেছে সেটাকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখতেছি। লালদিয়ার টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে প্রায় 8 লাখ TEU। সুলাইমান কবির, RTV।
ময়মনসিংহে ত্রিশালে ব্রহ্মপুত্র নদের ড্রেজিং পেতে টেন্ডারের নিয়ম না মেনে ওয়ার্ক অর্ডার ছাড়াই বালু তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে। শুধু বালু মহালয় নয়, পাশে কৃষি জমি থেকেও মাটি বিক্রির অভিযোগ উঠেছে। জেলা প্রশাসন বলছে টেন্ডার সম্পূর্ণ না করে কিভাবে বালু বিক্রি করা হলো তা খতিয়ে দেখা হবে। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন হামিদ। ব্রহ্মপুত্র নদের চর ইছামতি অংশে ড্রেজিং করা 25 লাখ ঘনফুট বালু 3 কোটি টাকার বিনিময়ে ইজারা পায় মেসার্স ফার্সি এন্টারপ্রাইজ। তবে অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের ওয়ার্ক অর্ডার ছাড়াই এমনকি টেন্ডারের টাকা বাকি রেখেই বালু বিক্রি শুরু করেছে ইজারাদার। তবে ইজারাদারের পক্ষে সাফাই গাইছে উপজেলা প্রশাসন। বলছে টেন্ডারের নিয়ম না মানা হলেও অগ্রিম টাকা দেয়, বাকি টাকা দিতে কয়েকদিন সুযোগ দেওয়া হয়েছে। বলেন তাহলে নিয়মের ভাবে নাই, কিন্তু এই যে বললাম যে এখন ধরেন একটা বড় অ্যামাউন্টের টাকা তারা জমা দিয়ে দিয়েছে, এই জন্য জাস্ট তাদেরকে সময় দেওয়া। এদিকে জেলা প্রশাসন বলছে টেন্ডার না মেনে কিভাবে বালু বিক্রি শুরু হলো তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে আমি উপজেলা প্রশাসনের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে জানানো যাবে যে এটা আসলে কতটুকু ব্যত্যয় হয়েছে। বাকিতে বিক্রি এটি আসলে কোনো সরকারের নিয়ম না, তারা অনুমোদিতভাবেই সরিয়েছে। আমরা যখনই খবর পেয়েছি তখনই এটা বন্ধ করে দিয়েছি এবং তাদের যে টাকাটা যতটুকু টাকা বাকি আছে অতটুকু টাকা যখন তারা পুরোপুরি জমা দিবে তারপরে তাদেরকে আমরা ওইটুকু বালু সরানোর অনুমতি দেবো। এর আগ পর্যন্ত কোনোভাবেই বালু সরাতে পারবে না। এছাড়া পাশের কৃষি জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। জোরপূর্বক বালু বিক্রি করতেছে, ওরা বলতেছে আমরা অকশনে আনছি, আসলে কিন্তু অকশন নামে দিয়ে আমাদের ক্ষেতগুলি কৃষিবাদ করে সবাই শত কৃষকের জমি সবগুলো এগুলো করতেছে আর জোর জবরদস্ত করে সবগুলো দখল করে নিতেছে। আঙ্গুর জন টিউন এরপরে এসিলেন আঙ্গুর টাকা দেয় না, এটা আমরা গরিব মানুষ আমরা খান বাগারে মারবাম। কৃষি জমি থেকে বালু উত্তোলন অবৈধ বলছেন সহকারী ভূমি কমিশনার। এটা কোনো ইজারা দেওয়ার বালু না, আমার ইজারা দেওয়ার বালু যেটা সেটা হচ্ছে ওই পাশে। এই বালু ইজারা দেওয়ার কোনো সুযোগ নাই, যে বা যারা এখান থেকে বালু উত্তোলন করেছে তারা সকলেই অবৈধভাবে উত্তোলন করে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত ইজারাদার। আব্দুল হামিদ, RTV। আমন ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ত সময় পার করছেন নোয়াখালীর হাতিয়ার চর অঞ্চলের কৃষকরা। ধানের বাম্পার ফলনে খুশি তারা, আর বাজার দর ভালো থাকলে লাভবান হওয়ার আশা তাদের। এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। হাতিয়ার প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নোয়াখালীর হাতিয়ায় প্রায় 7.5 লাখ লোকের বসবাস। এর মধ্যে অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। দ্বীপ উপজেলা হওয়ায় বেড়িবাঁধের বাইরে ও ভেতরে দুই ধরনের ধান চাষ করা হয়। বেড়িবাঁধের বাইরে নিঝুম দ্বীপ সহ চরাঞ্চলে আমনের দেশি জাত আর ভেতরে আমনের উপসি জাত চাষ করা হয়। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় একর প্রতি 40 থেকে 50 মন ধান হয়েছে। প্রতি মন ধান বিক্রি হচ্ছে 1050 থেকে 1100 টাকায়। এতে লাভের আশা কৃষকদের। খুব ভালো ধান হয়েছে, একখানি জমিনে আমি 40 মন ধান পাইছি। শ্বাস করছি 3 দাগে 120 মন হয়েছে। এক দাগের হিসাব তো এক দাগে আপনার ওরাই খরচা গেছে 15,000 টাকার মতো। 15,000 টাকা বাদ যাইলে 15,000 টাকার মতো লাভ। নিয়ামত হিসেবে পানি এমন ভাবে ডালছে সারের মতো হয়ে গেছে, মানুষের কষ্ট করা লাগে না। আমনের বাম্পার ফলন হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি কর্মকর্তার। এবছর পরিবেশ অনুকূল থাকায় আমাদের বাম্পার ফলন হয়েছে। কৃষক এবছর খুশি। আমাদের আশা করি যে এবছর ফলনের লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে যাব। শেষ পর্যন্ত বাজার দর ভালো থাকলে লাভবান হওয়ার আশা দ্বীপ উপজেলার কৃষকদের। নাদিরা সুলতানা, RTV। পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট আহত সোহেলকে চিকিৎসা খরচ না দেওয়ার অভিযোগ উঠেছে তার নিজ কর্মস্থল কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমবায় সমিতির ওপর। চিকিৎসায় এক হাত কেটে ফেলায় কাজ করতে না পারার অজুহাতে করা হয়েছে চাকরিচ্যুত। সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা নেয়ার স্ত্রী ও 2 সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী সোহেল। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। 2021 সালে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমবায় সমিতিতে লাইন শ্রমিক পদে চাকরি নেন কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলার রাঙ্গালিরকুটি গ্রামের সোহেল রানা।
2023 সালে 27 মে লালমনিরহাটের চিনিপাড়ায় একটি সঞ্চালন লাইন মেরামতে পাঠানো হয় সোহেলকে। পলি উঠে লাইন মেরামতের মাঝপথে সাব স্টেশন থেকে হঠাৎ করেই ওই লাইনে বিদ্যুৎ সঞ্চালনা করা হলে বিদ্যুতায়িত হয়ে উপরেই আটকা পড়েন সোহেল। সহকর্মীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রায় 8 মাস চিকিৎসা নেন সোহেল। চিকিৎসায় প্রাণে বাঁচলেও কেটে ফেলতে হয় সোহেলের বাম হাত, অপর হাতটিও হয়ে যায় অকেজো। গুরুতর আহত সোহেলকে কোনো সহায়তা দেয়নি কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমবায় সমিতি। দুর্ঘটনার 2 বছর পার হলেও পুনরায় কাজে নেওয়া হয়নি তাকে। অফিসে গেলে জিএম স্যার আমাকে আশ্বাস দিয়েছে অনেকবার যে তোমাকে চাকরিতে নেবে, নিচ্ছে না। আমার এই 16-17 লাখ টাকা বাবার অর্থ যতটুকু পাইতাম বিক্রি করছি, নিজস্ব অর্থ যা আছে সব বিক্রি করে আমি এখন অসহায় হয়ে গেছি আমার ছেলে মেয়েকে নিয়ে। খাওয়া থেকে আরও ব্যক্তিগত কাজের থেকে সব কিছু করে দিতে হয়। এমন এখন অসহায় হয়ে পড়েছে যে ফ্যামিলির যে একজন কাজ করে খাওয়াবে তেমন কোনো ব্যক্তিও নেই। পল্লী বিদ্যুৎ থেকে এইসব মানুষের জন্য কোনো যে আহতর যে চিকিৎসার খরচ অথবা মৃত্যুর পরে যে একটা টাকা এটি আসলে একটু অমানবিক ঘটনা। এখন সে চলে কি দিয়ে চলার মতো তার কোনো বুদ্ধি নেই, বাইরে গেলে তার কাপড় জায়গায় নেই, মানুষ নাই। 2টা বাচ্চা আছে অসহায় অবস্থায়, তাদের খাওয়া দাওয়া লেখাপড়া কোনো ইনকামের সোর্স তার নাই। হাজিরা ভিত্তিক কর্মচারীদের ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম নেই বলছেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। সে তো নিয়মিত এমপ্লয়ি না, সে হচ্ছে কাজ নয় মজুরি নেই। তো এই ধরনের এদের মানে এর ব্যাপারে তেমন কোনো গাইডলাইন নাই আমাদের। মানবিক বিষয়টা তো এটা তো দেখে আর কি, পিবিএস টু পিবিএস মানবিক বিষয়টা তো এটা অবশ্যই দেখে, মানে এটা মানবিক ব্যাপার। তারা যেহেতু এখানে কাজ করে বা করেছে। অসহায় সোহেলের পাশে দাঁড়ানোর নিবেদন এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। এবার আন্তর্জাতিক সংবাদ। তিক্ততা পাশ কাটিয়ে অত্যন্ত সফলভাবে শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বৈঠক। কয়েক মাস ধরে প্রকাশ্যে রাজনৈতিক বিরোধ চলার পর শুক্রবার হোয়াইট হাউসে প্রথম মুখোমুখি হন তারা। এই সময় শত্রুতা ভুলে রাজনীতিতে বন্ধুত্বপূর্ণভাবে এগিয়ে যাওয়ার কথা বলেন ট্রাম্প ও মামদানি। নিউ ইয়র্ক শহরের অপরাধ দমন ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। ফিলিস্তিনের গাজায় লাগাতার ইসরায়েলি আগ্রাসনের পর গেল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে এর মাঝেও ইসরায়েল এখন পর্যন্ত অন্তত 67 শিশুকে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। এদিকে শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, নিহতদের মধ্যে একটি নবজাতক মেয়ে শিশু রয়েছে। তিনি আরও বলেন, এগুলো কেবল সংখ্যা নয়, প্রতিটি শিশু ছিল একটি পরিবার, একটি স্বপ্ন যা অব্যাহত সহিংসতার মুহূর্তেই নিভে গেছে। এমনকি ধ্বংসস্তূপের মধ্যে টানা শীতে তাঁবুতে থাকা লক্ষাধিক শিশুর জন্য শীতকাল আরও বড় হুমকি হয়ে সামনে এসেছে বলেও জানান তিনি। 2026 সালের জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ফুটবল ট্রফি। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কোকা কোলার সঙ্গে মিলে প্রতিবারই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে কোকা কোলা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঢাকায় 14 জানুয়ারি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন ফুটবল প্রেমীরা। যদিও কোথায় ট্রফি প্রদর্শন করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। ঢাকার আগে ভারতের রাজধানী দিল্লি ও গুয়াহাটিতে প্রদর্শিত হবে ট্রফিটি। 2022 বিশ্বকাপের আগেও ঢাকায় আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। সকালের সংবাদ এই পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।